আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আজ আমি বিএনপি নিয়ে একটু কথা বলবো। বিএনপির যে রাজনৈতিক ধারা সেটা নিয়ে একটু কথা বলবো। এটা বলবো এই কারণে যে এটা নির্বাচনের বছর। এই নির্বাচনের বছরে বিএনপি তার রাজনৈতিক দলকে কিভাবে গোছাচ্ছে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটু আগ্রহ বা কৌতূহল থাকতেই পারে। মানুষ জানতে চাইতেই পারে যে দেশের প্রধান যে দুটো রাজনৈতিক দল, তার একটা তো ক্ষমতায় আছে, যে দলটা ক্ষমতার বাইরে আছে কিন্তু ক্ষমতায় যেতে চায়, তাদের প্রস্তুতিটা কেমন, তাদের এই প্রস্তুতিতে তারা কত লোককে ইনভলভ করতে চেয়েছে, পেরেছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়াটা আমি মনে করি অতি আবশ্যক। এবং এক্ষেত্রে আমি আজকে যে উদাহরণটা টানবো সেটা হলো, যে অঞ্চলে বিএনপি খুবই শক্তিশালী হিসাবে আগেও পরিচিত ছিল সেটা হলো সিলেট অঞ্চল। এই সিলেট জেলার যে কমিটি, বিএনপির জেলা কমিটি, সেটা এক বছর আগেই ওখানে সম্মেলন হয়েছিল, গত বছরের 29শে মার্চ। এবং সেই সম্মেলনের পর তখন কেবলমাত্র 2-3টা পদে ইলেক্টেড হয়েছিল, 2-3 জন লোক। এবারে 19 তারিখে এসে, এই মাসের 19 তারিখে এসে রবিবার, সেই রবিবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদন করেছেন দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ণাঙ্গ কমিটির সদস্য কত? 151 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এবং এই 151 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির বাইরেও আরো রয়েছেন 91 জনের বিশাল একটা উপদেষ্টা কমিটি। বিরাট ব্যাপার স্যাপার। কমিটি ঘোষণার পর আমরা কি দেখতে পেলাম? আমি কমিটির চেহারাটা একটু আপনাদেরকে বর্ণনা করি। এই চেহারাটাতে বললে আপনারা বুঝতে পারবেন। এই যে কমিটি আছে, নির্বাহী কমিটি, এই নির্বাহী কমিটির 1 নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে গুম হয়ে যাওয়া অথবা নিখোঁজ হয়ে যাওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে। আপনারা মনে করতে পারবেন, আজ থেকে প্রায় 11 বছর আগে 2012 সালের এপ্রিল মাসে 17 এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজ হয়ে যান। তারপর থেকে ওনাকে গুম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো উনি নিখোঁজ হওয়ার 11 বছর পর ওনাকে এই জেলা কমিটির 1 নম্বর সদস্য রাখার পিছনে কি কারণ থাকতে পারে? দলের কোন নেতা বলেছেন ওনারা মনে করেন ইলিয়াস আলী মারা যাননি। ওনারা এটাও মনে করেন যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে তাহলে ইলিয়াস আলী ফিরে আসবেন। ওনাদের এই আশাবাদকে আমি খাটো করে দেখছি না, ওনারা আশাবাদ করতে পারেন, কিন্তু আমার জানতেই ইচ্ছা করে এই আশাবাদের পেছনে কি কারণ কাজ করছে। তাহলে কি ওনারা মনে করছেন ইলিয়াস আলী এখনো জীবিত আছেন? মনে তো করতেই পারি। আমরা তো দেখেছি যে আমরা অতীত ইতিহাস দেখেছি, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু হারিয়ে গিয়েছিলেন। অনেকে ভেবেছেন উনি যে কোনো সময় ফিরে আসবেন। এখনো অনেকে মনে করেন উনি অনেকদিন জীবিত ছিলেন, হয়তো অন্য বেশি ফিরে এসেছেন। তেমন কিছু কি ইলিয়াস আলীকে ওনারা আশা করছেন? কিন্তু আমার জানার খুবই ইচ্ছা এই ধরনের আশার ভিত্তিটা কি, ভিত্তিটা বলা উচিত জনগণকে। আমি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি, পরিষ্কার কথা। রাজনৈতিক দল যা ইচ্ছা তা করতে পারে না। উনি যদি ফিরে আসেন তার জন্য 1 নম্বর সদস্য পদটা আগে থেকেই নির্ধারিত করে রাখতে হবে। এটা দ্বিবার্ষিক সম্মেলনে 2 বছর পরই হয়। যখন উনি সক্রিয় থাকবেন, যখন উনি সশরীরে থাকবেন, তখন রাখলেই তো হয়, আগেই কেন? কেবল তাই নয়, ইলিয়াস আলীর পরিবারের 4 জন লোক আছে এই কমিটিতে। 2 নম্বর সদস্য হয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। 11তম সদস্য হয়েছেন ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস, যিনি আবার প্রায় সময় ইংল্যান্ড থাকেন, যুক্তরাজ্যে থাকেন। এবং এই কমিটির সহসভাপতি হয়েছেন ইলিয়াস আলীর ভাই আকসির আলী। উনি
ইংল্যান্ডে স্থায়ীভাবেই থাকেন। তো একেবারে মানে 4 জন লোকে যে কমিটিতে রাখা হয়েছে, মনে হতে পারে নাকি যে এই কমিটিতে লোকের বড় অভাব ছিল? তাই কি ছিল? ছিল না। অনেক সিনিয়র নেতা, নিবেদিত প্রাণ নেতাকে মূল কমিটিতে না রেখে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে, এমন অভিযোগ কিন্তু উঠেছে। আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে বলছি যে এই কমিটিতে অনেককে রাখা হয়েছে যারা নাকি প্রবাসে থাকেন, স্থায়ীভাবেই দেশের বাইরে থাকেন। এরকম অনেক লোককে গুরুত্বপূর্ণ পদগুলিতে রাখা হয়েছে। যেমন যুক্তরাজ্য বিএনপির যে সহসভাপতি গোলাম রব্বানী, ওনাকে এই জেলা কমিটিতেও সহসভাপতি করা হয়েছে। আর যুক্তরাজ্য প্রবাসী আগেই বললাম আকসির আলী, তাকেও সহসভাপতি পদ দেওয়া হয়েছে। ফ্রান্স প্রবাসী জালাল খানকে করা হয়েছে মৎস্য বিষয়ক সম্পাদক। উনি ফ্রান্সে বসে মৎস্য বিষয়ক সম্পাদক হিসেবে কি কাজ করবেন? মাছ মারবেন? কি? যুক্তরাজ্য প্রবাসী তামিম ইয়াহিয়াকে শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। আরব আমিরাত প্রবাসী ও দুবাই বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ রাসেলকে দেওয়া হয়েছে কমিটিতে সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদকের পদ। এরকম কমিটির নমুনা দেখে কমিটিতে ঘোষিত 2 জন লোক অলরেডি তারা তাদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদের একজন হচ্ছেন সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, আরেকজন হচ্ছেন সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। এদের 2 জনকেই সহ ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে। দিনার তো পুরো কমিটিটাকে প্রত্যাখ্যান করছে। উনি ফেসবুকে লিখেছেন, এই কমিটিতে যোগ্যতার বা যোগ্যদের সঠিক পদায়ন হয়নি, তাই আমি কমিটি থেকেই প্রত্যাখ্যান করলাম। আর ফজলে রাব্বি আহসান উনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যে কথা বলছিলাম, অনেক নিবেদিত প্রাণকে কমিটির বাইরে রাখতে না পেরে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে, যাদের কোনো কাজ নেই। এই 91 জন উপদেষ্টা কমিটিতে এমন অনেক লোককে রাখা হয়েছে যা নাকি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপির জন্য যারা অনেক কাজ করেছেন, মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে জেল কেটেছেন, তেমন লোক। তেমনই একজন লোক হলো মিস্টার এটিএম ফয়েজ। তাকে বিএনপির খুবই নিবেদিত নেতা হিসেবে বিবেচনা করা হয়, তাকে নিয়ে উপদেষ্টা কমিটিতে রাখা হয়। এবং ওনাকে এখানে রাখার কারণে অনেকে এতটাই ক্ষুব্ধ হয়েছেন যারা তারা নিজেদের নাম প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তেমনি একজন হলেন সিলেটের মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ। তিনি বলেছেন যে কাউকে যদি সম্মান দেওয়া, স্থানীয় একটা মিডিয়াকে বলেছেন, কাউকে যদি সম্মান দেওয়া না যায় তাকে অসম্মানিত করার অধিকার কারণে এটিএম ফয়েজ বিএনপির সক্রিয় ও নিবেদিত প্রাণ ত্যাগী নেতা, তার মতো নেতাকে নামকাও আসতে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। এই অ্যাডভোকেট শাহনাজ একটা অত্যন্ত আবেগপূর্ণ কথাও বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের একেবারে গুম করে দেয়, এখন দেখছে আমাদের দল রাজনীতি থেকে নেতাদের গুম করে দিচ্ছে। যে কথাটা শুরুতে বলেছিলাম, এটা নির্বাচনের বছর। আপনারা একটা জেলা কমিটি করতে 1 বছর সময় নিয়েছেন এবং 1 বছর সময় নিয়ে যা করেছেন সেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে। আপনারা ক্ষমতায় আসতে চান, আপনার ক্ষমতায় আসলে কি করবেন? একই কাজ করবেন? আমি মনে করি সমস্ত ধরনের সংকীর্ণতাকে দূরে ঠেলে রেখে, সমস্ত ধরনের যে মেরুকরণ এবং মানে আমার লোক তোমার লোক এই ধরনের ধারণার ঊর্ধ্বে উঠে যে সমস্ত লোকগুলো আসলেই কাজের, যাদেরকে শারীরিকভাবে পাওয়া যাবে, যিনি নিখোঁজ আছেন কবে আসবে, অথবা যিনি বিদেশে আছেন তিনি কবে আসবেন, এদের জন্য অপেক্ষা, যত বড় নেতা এসে হন না কেন, এদের জন্য অপেক্ষা না করে একটা পরিবারের উপর নির্ভরশীল না হয়ে সবাইকে নিয়ে কমিটি করা আমি মনে করি সকল রাজনৈতিক দলের জন্য অপরিহার্য। আর যারা সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য তো আরো বেশি জরুরি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আপনার পরিচিত লোকদেরকে, কাছের লোকদেরকে বলবেন। আর যদি ভালো না লাগে
তাহলে সমালোচনা করবেন এবং সেই সমালোচনা আমাদের কমেন্টে লিখে রাখবেন, লিখে আমাদের জানাবেন। আল্লাহ হাফিজ।